অনেক তরুণদের মধ্যে এখন কথাটা হচ্ছে চ্যাট জিপিটি আমার চাকরি নিয়ে যাবে। আমার কাছে এটা খুবই হাস্যকর মনে হয় এই কারণে, টেকনোলজি আসলে চাকরি নেয় না। চাকরি নেয় হচ্ছে যে টেকনোলজিকে অ্যাপ্লাই করার যে মানুষ, সেই মানুষটা আসলে কতটা তাড়াতাড়ি টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারতেছে এবং ইউটিলাইজ করতে পারতেছে। সো টেকনোলজি ইটসেলফ একটা জাস্ট উপকরণই। দিনের শেষে হিউম্যান স্কিল ইজ হিউম্যান স্কিল। কেউ ওই এআই রোবটের বিড়াল পালবে না, সবাই একটা সত্যিকার অর্থে বিড়ালই খুঁজবে। হিউম্যান টাচ রিপ্লেস করা শুধুমাত্র সেখানেই সম্ভব যেখানে হিউম্যান টাচের দরকার নাই। একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রে ইটের পরে ইট বসবে, একটা নিয়ম, একটা ফর্মুলা, সেইখানে সবসময় একটা ক্যালকুলেটর, সেই কাজ, সে একটা জাস্ট একটা অঙ্ক, সেই জায়গাগুলোর দরকার নেই। কিন্তু যেখানে মানুষের সাথে মানুষের কথোপকথন হচ্ছে সেখানে আমাদের চ্যাট জিপিটিতে আমি খুব অ্যানালাইজ করতেছিলাম যে চ্যাট জিপিটির লিটারেচার, রাইট, যে চ্যাট জিপিটি কবিতা লিখতে পারে, চ্যাট জিপিটি গল্প লিখতে পারে। আমি ওগুলো খুব ভালো মতো পড়ছি, ওগুলো খুবই বাজে। হ্যাঁ, সে গল্প লিখতে পারে কিন্তু ওই গল্প কেউ পড়বে না। ওইটা যদি বইমেলায় বের হয়, ওই জিনিস কেউ পড়বে না, ওই খাদ্য কেউ খাবে না। সে গল্প লিখতে পারে না। গল্প লিখতে তার মানে আমার বউয়ের মন তো চ্যাট জিপিটি বুঝবে না, রাইট? সো ওই জিনিসটা যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের ছেলেমেয়েদেরকে বুঝতে হবে যে চ্যাট জিপিটি একটা অনেক বড় সুযোগ। কারণ আমি আমার লাইফ স্কিল বাড়াইলে চ্যাট জিপিটির মাধ্যমে আমি আমার আয় বাড়াইতে পারবো, আমি চ্যাট জিপিটিকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই আন্ডারস্ট্যান্ডিং যে চ্যাট জিপিটি এসে আমার চাকরি নিয়ে যাবে তখনই যখন আমি আমার প্রোগ্রেস বন্ধ করে দিছি। ঠিক তাই। আমি যদি আজকে ইন্টারনেট ব্যবহার করতে না জানি, আজকে যদি আমি ইমেল করতে না জানি, আজকে যদি আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করতে না জানি, তাহলে আমি একটা ভালো জায়গায় চাকরি পাবো কেমন করে? এখন দোষটা কি যে ভাই এগুলোর দোষ, নাকি আমি এগুলো জানলাম না বলে সেটা আমার দোষ? সো একই ব্যাপার চ্যাট জিপিটির বেলাতে হয়। আমি যদি চ্যাট জিপিটিকে জানি, এটা যদি ইউজ করতে পারি, ফ্যান্টাস্টিক। এবং এখানে কিন্তু ইনপুট আমাকেই দিতে হবে, ও কিন্তু নিজে থেকে ইনপুট দিবে না। সুতরাং আমি কতটুকু ক্রিয়েটিভ ইনপুট দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু চ্যাট জিপিটি আমাকে ওই রকম ক্রিয়েটিভ সাপোর্ট দিবে। এই জন্য আমি মনে করি যে চ্যাট জিপিটির যুগে যেটা হবে সেটা হচ্ছে কি বেসিক্যালি লিবারাল আর্টস, মিনিং ফিলসফি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, লিটারেচার, এগুলোর গুরুত্ব বাড়তে থাকবে। কারণটা হচ্ছে এগুলোকে রিপ্লেস সে করতে পারবে না। সে যেটাকে রিপ্লেস করতে পারবে সেটা হচ্ছে সেটা কেমিস্টের কাজকে রিপ্লেস করতে পারবে, সে একটা দোকানদারকে হয়তো রিপ্লেস করতে পারবে, সে অ্যাসেম্বলি যারা করে তাদেরকে রিপ্লেস করতে পারবে, সে কিছু কিছু ক্ষেত্রে স্ট্যাটিস্টিশিয়ানকেও রিপ্লেস করতে পারবে বা সংখ্যা কমায় নিয়ে আসতে পারবে। টেকনিক্যাল প্রেজেন্টেশন সে পারবে, বাট সে ডিসিশন মেকিং, যেখানে যেই জন্য আমি মনে করি যে আমাদের ছেলেমেয়ের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গল্প পড়া, সিনেমা দেখা, মানে বুঝতে, লিটারেচার একটা বা স্টোরি, বই পড়া, রাইট? এবং বইয়ের মধ্যে ওই বইগুলো পড়া যেখানে তাকে ভাবতে হয়, যেটা তাকে ভাবতে শিখায়, রাইট? বিকজ ওই জিনিসগুলাই তাকে শিখাবে টেকনোলজিটাকে আমি কোথায় ইউজ করব। আইনস্টাইনের একটা অসাধারণ কথা আছে যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিসটা হচ্ছে ইমাজিনেশন। এই ইমাজিনেশনের ক্ষমতা চ্যাট জিপিটি, রোবোটিক্স কারো নাই। এটা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। ইমাজিনেশন ইজ দ্য পাওয়ার, রাইট? হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি আমি পুরোপুরি, এবং ইমাজিনেশনকেও যে বাড়ানো যায় বা কল্পনাকেও যে আরও দূরে নেওয়া যায়, এইটার জন্য আসলে আমি মনে করি যে লিবারাল আর্টস খুব ইম্পর্টেন্ট, যেটা চর্চা আমাদের দেশে মানুষের খুব কম। ধরেন আমাদের দেশে পড়াশোনাগুলোর একটা বড় জায়গা এখনও রয়ে গেছে হচ্ছে গিয়ে খুবই যান্ত্রিক, ইন দ্য সেন্স দ্যাট ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, সব কিছু। বাট ঠিক আছে, সেগুলোর দরকার আছে, বাট সেই জায়গাগুলোতে আসলে চ্যাট জিপিটির হামলা অনেক তাড়াতাড়ি হবে আমার মতে। কারণ সেখানে একটা বড় অংশের থিওরি বেসড, সমস্ত হিসাব নিকাশ বেসড বড় একটা অংশের কাজ আসলে খুবই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এভাবে ভাগ করা যায়, রাইট? কিন্তু একটা ফর্মুলা দিয়ে দেওয়া যায়। বাট যেই জায়গাগুলোতে ফর্মুলা দেওয়া যায় না সেটা হচ্ছে লিবারাল আর্টস, এবং সেই জায়গাতে মানুষের কাজ বাড়বে, রাইট? এবং সেই জায়গাগুলোতে সো আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট মানুষ এটাকে খুব স্ট্রংলি লিবারাল আর্টসের ভ্যালুটাকে বোঝে। আমি একটা স্টাডি দেখতেছিলাম, সম্ভবত বোস্টন কনসালটেন্সি গ্রুপের, তারা বলতেছিল যে ক্যারিয়ার সুইচে, মানে কোন ট্র্যাক থেকে কোন ট্র্যাকে ক্যারিয়ার সুইচ করার মধ্যে মানুষ সবচেয়ে বেশি তার ইনকাম বাড়াইতে পারছে গত 15 ইয়ার্সে ইউএসএতে। এবং তারা দেখেছিল বাই ফার 1 নম্বর হচ্ছে লিবারাল আর্টস, মিনিং লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারাই পরবর্তীতে লিবারাল আর্টস মিনিং ফিলসফি, সাইকোলজি অথবা অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, এই জায়গাগুলোতে আসছে,
তারা সবচেয়ে বেশি তাদের ইনকাম বাড়াইতে পারছে, হুইচ ইজ ভেরি টেলিং। আমার কাছে মনে হয় ChatGPT-র ক্ষেত্রে এটা আরও বেশি হবে। সবাইকে ফিলসফার হইতে হবে না, বাট ফিলসফি বুঝলে সে টেকনোলজির ইমপ্লিমেন্টেশন এমন একটা লেভেলে বুঝবে। আপনি যদি চিন্তা করেন স্টিভ জবস কিন্তু আসলে ইঞ্জিনিয়ার ছিল না, সে বুঝতো যে মানুষ এই যন্ত্রটাকে কীভাবে চায়, সে একটা আইফোন কিভাবে চায়, সে তার ইম্যাজিনেশনটাকে কিন্তু সে ব্যবহার করছে, সে কিন্তু তার ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করে নাই, সে ইম্যাজিনেট করতে পারছে, এইটাই তার স্ট্রেংথ। তাই তো হয়, মানে মানুষ কি বিক্রি করে আসলে, আমরা ব্র্যান্ড মার্কেটিংয়ের ভাষায় বলি যে আমরা ব্র্যান্ড মার্কেটিংয়ে কী করি, আমরা করি যে একটা মানুষের ডিজায়ার কি, সে কী ভাবে, সে কী চায়, তার এই ভাবনার সাথে আমি আমার প্রোডাক্টটাকে যখন কানেক্ট করাতে পারবো তখনই এটা হিট, তখনই একটা ব্র্যান্ড হয়ে যাবে। সুতরাং এই যে কানেক্ট করাটা, এই হিউম্যান কানেকশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য কখনো হিউম্যান রিপ্লেস হবে না। অনেকে বলে না যে রোবট আসছে, মানুষজন চাকরি হারাবে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসছে, চাকরি হারাবে না, হারাবে না, লোকের সুযোগ আরও বাড়বে, ডিফারেন্ট ওয়েতে সুযোগ হবে। রাইট। এবং হ্যাঁ, মানে চাকরি হারাবে বলতে একটা গ্রুপের চাকরি যাবে আর একটা নতুন গ্রুপের চাকরি আসবে, মানে একটা কমপ্লিট একটা। এবং যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলছে যে এখন আমরা যে এতদিন ছিল যে আমরা একটা জব, একটা স্কিল শিখতে হবে, তারা বলছে যে না, এখন একটা স্কিল শিখে সাস্টেইন করা যাবে না, আমাদেরকে মাল্টিপল স্কিল শিখতে হবে। যে যত স্কিল জানা থাকবে তার, সে তত বেশি জীবনে সাফল্য লাভ করবে বা সে জবে টিকে থাকতে পারবে। সুতরাং এখনকার সময়টা হচ্ছে মাল্টি স্কিল শেখার। আমাকে অ্যালগরিদম যদি শিখতে পারি, আমি যদি পাইথন শিখতে পারি, আমি যদি ভাষা শিখতে পারি, যেমন আগামীর দুনিয়া আমরা জানি যে চায়না রাজত্ব করতে যাচ্ছে, অলরেডি চায়না রাজত্ব করছে, এবং 2030 সালে চায়না উইল বি দ্য নাম্বার 1। তারা ব্রিক্স তৈরি করছে এবং অর্থনীতিও তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। তারা আমেরিকার মতন দেশকে তারা লোন দেয়, সারা দুনিয়ায় তাদের লোন গ্রহীতা। সো অর্থনৈতিকভাবে, টেকনোলজিক্যালি সব দিক থেকেই কিন্তু চায়না এগিয়ে। আমেরিকা তো আজকে শাসন করছে পুরোই চায়না। সো এই চায়নার ভাষা যদি আমরা শিখি, চায়নার সাথে যদি আমাদের ভালো কানেকশন থাকে, তাহলে আমাদের ছেলেপেলেগুলোর সাথে চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চারে যাওয়া, জয়েন্টলি কাজ করা, কোলাবোরেট করার সুযোগ অনেক বেশি। সো এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলোতে আমরা যাবো কিনা, এবং আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই এখন দরকার যে আগামীর দুনিয়া কোথায় যাচ্ছে, 2020-এ কোথায় যাবে, 2025-এ কোথায় যাবে, 2030-এ কোথায় যাবে। এবং আমি রিসেন্ট বেশ কিছু স্টাডি পড়ছিলাম যে ফিউচার ইয়েতে কী হবে, যেটা আমরা শুরুতে আলাপ করছিলাম যে আমাদের এই যে পপুলেশন ডিভিডেন্ড, যেটাকে ডিভিডেন্ড বলা হয়, কেন বলা হয়, কারণ এই যে ইয়ুথ, এরাই পৃথিবীটাকে বদলে দিতে পারে, এরাই একটা দেশকে বদলে দিতে পারে। এবং আমরা অসম্ভব ভাগ্যবান, বাংলাদেশ ভাগ্যবান যে আমরা এখন সেই স্বর্ণালী মুহূর্তের দ্বারে আছি, একদম স্টার্টিং পয়েন্টে আছি, এবং এখন আমরাই বদলে দিতে পারবো, এবং একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা এখন জাম্প করার জন্য আমরা ওয়েটিং। আপনি যদি ডিসকাশনটাকে একটু এদিকে নিয়ে আসে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম মেধা পাচার নিয়ে কথা হয়, যে মেধা সব দেশে বাইরে চলে যাচ্ছে, বুয়েট, ডিএমসি বা অনেক জায়গা থেকে সব ছেলেপেলে বাইরে চলে যাচ্ছে। এবং অনেকেই যেটা করে আমাদের দেশে, সেটা হচ্ছে তারা বলতে চায় যে এদের দেশপ্রেম নাই, দেশের খেয়ে দেশের পরে বাইরে চলে গেল ইত্যাদি। আমি জিনিসটাকে না উল্টাভাবে দেখি। আমি যেটা দেখি সেটা হচ্ছে কি, যে এইটা আমাদের দেশের সামষ্টিক ব্যর্থতা, যে আমাদের প্রবাসী বাংলাদেশি যখন ইন্টেলে, মাইক্রোসফটে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা ইউকের NHS-এ যখন অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হচ্ছে, আমরা যে তাদেরকে কোনো স্বীকৃতি দিচ্ছি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বোকামির একটা। বরং আমরা তাদের ধিকৃতি দিচ্ছি। সেটাই তো, যে ভাই তুমি বিদেশে গিয়ে, দেশে পয়সা পড়ে বিদেশে গিয়ে মজবাস্তি করছো, দেশের জন্য কি করছো? রেমিটেন্স বেশিরভাগই আসতেছে, একটা বড় অংশ আসতেছে কোথা থেকে, আপনার লেবার ক্লাসের থেকে। কিন্তু আমার সবচেয়ে মেধাবী মানুষরা কেন রেমিটেন্সে সবচেয়ে আগায় নাই? কারণ হইল, চায়না যখন তার একটা ছেলে কেমব্রিজ, অক্সফোর্ডে পড়ে, তখন থেকেই তাকে এনকারেজ করে। ইন্ডিয়া, মোদি প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রবাসীদেরকে এনকারেজ করছে ওয়ান ইন্ডিয়ার কনসেপ্টে। আমরা বাংলাদেশিরা ওদেরকে পারলে গালাগালি করি। কেন আপনি প্রবাসী বাংলাদেশিদের আমরা কোনো স্বীকৃতি দেই না যখন তারা কোনো বড় ভালো কোনো কিছু করলো, যে কোনো একটা ইয়েতে? তাদেরকে কেন আমরা বাংলাদেশে আসার ব্যাপারে, ইনভেস্ট করার ব্যাপারে, সিকিউরিটির ব্যাপারে তাদের সাথে আমরা রিঅ্যাসিওর, রিকানেক্ট করার চেষ্টা করি না? আপনি একটা কথা বলছেন যে রিমিটেন্স কেন পাঠায় না, কারণ রিমিটেন্স পাঠায় না কেন, সে সিকিউরড না। সে জানে আমি টাকাটা যদি দেশে পাঠাই, আমি যদি দেশে ইনভেস্ট করি, আমার এই টাকাটা থাকবে কি না, আমি ব্যবসাটা করতে পারবো কি না, এই সিকিউরিটিটা আমরা দিতে পারি না, তো আমরা ব্যর্থ হয়েছি।
তো সেটা আমাদের নিশ্চিত করা দরকার, সুতরাং তাদের সাথে অ্যাপ্রোচ করা। এবং আপনি যদি দেখেন যে আমাদের দেশ থেকে যখনই বিভিন্ন প্রতিনিধি দল দেশের বাইরে যায়, তারা রাজনৈতিক সভা করে, রাজনৈতিক দলের সাথে মেশে, কিন্তু আমি এখন পর্যন্ত কখনো কোনো সংবাদে দেখিনি, হয়তো আমার চোখে পড়ে নাই, যে তারা সেই দেশে আমাদের বাংলাদেশি যারা মেধাবী আছেন, যারা বিভিন্ন টপ পজিশনে কাজ করছেন, বিভিন্ন অফিসে কাজ করছেন, তাদেরকে ডেকে নিয়ে আসেন, আমরা দেশের জন্য কী করতে পারি, দেশের জন্য কীভাবে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, যেটা মোদি করেছেন। কানাডায় গেছেন, আমেরিকায় গেছেন, ইউরোপে গেছেন, সমস্ত বিজনেস ফোরামকে ডেকেছেন যে ভাই আপনারা দেশের জন্য কিছু করেন, দেশকে এগিয়ে নিয়ে যান। এই কাজটা তো আমরা খুব সহজেই করতে পারতাম। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।